শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। সাথে আছে আমি ডক্টর মুশতাকিব নায়ুব। আমরা সকলে জানি সরকার সম্প্রতি বাজেট ঘোষণা করেছে এবং বাজেট বিষয়ে নানামুখী আলোচনা চলছে। আমরা আজকে কথা বলবো সরকারের স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে এবং স্বাস্থ্য লক্ষ্য অর্জনে সরকার যেসব পলিসি নির্ধারণ করেছে সেগুলো কতখানি সঠিক এবং কোথায় কোথায় কাজ করার সুযোগ আছে। বিশেষ করে তামাক সংক্রান্ত যে বিষয়টি আমাদের দীর্ঘদিন ধরে ভাবাচ্ছে, সেটি কিভাবে স্বাস্থ্য লক্ষ্য অর্জনের সাথে সংশ্লিষ্ট। আমরা জানি যে তামাক আমাদের অনেকগুলো অসুখের সাথে যুক্ত, বিশেষ করে আমাদের ক্যান্সার সহ হৃদরোগ এবং আমাদের ফুসফুসের সাথে সংশ্লিষ্ট যেসব অসুখ আছে সেখানে কিন্তু তামাকের সরাসরি ভূমিকা আছে। তামাক সংশ্লিষ্ট যেই বাজেটটি বাংলাদেশে আছে সেটি কিভাবে আমাদের স্বাস্থ্য লক্ষ্য অর্জনে অ্যালাইন করতে পারে সেই বিষয়টি আজকে আমরা কথা বলবো। আমাদের আলোচ্য বিষয় তামাক, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য বাজেট। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর শাফিউন নাহিন শিমুল এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির ইকোনমিক্স ফর হেলথ বিভাগের প্রফেসর জেফ্রি ড্রপ। আমরা প্রথমে যাব ডক্টর শাফিউন নাহিন শিমুল, আপনার কাছে। আমরা বলছিলাম যে স্বাস্থ্য লক্ষ্য যেটি সরকার নির্ধারণ করেছে, বিশেষ করে এবছর কথা হচ্ছে প্রিভেন্টিভ হেলথ প্রসঙ্গে, যে আমরা রোগ হওয়ার আগেই কিভাবে অসুখকে প্রতিরোধ করতে পারি। সেই প্রতিরোধমূলক যেই স্বাস্থ্য লক্ষ্য সরকারের, তার সাথে সরকার যে বাজেটটি দিয়েছে তার সম্পর্ক কতখানি গভীর বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন চ্যানেল 24 দর্শক যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। বাজেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি শুরুতেই বলেছেন, এবং এবারে যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা অন্য অনেক বছরের তুলনায়, গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ যেটা প্রস্তাব করা হয়েছে স্বাস্থ্য বাজেটে। এবং সরকার বিশেষভাবে তাদের নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে মনোযোগটা কিন্তু হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার, যেটা হচ্ছে যাতে রোগ না হয় সেই দিকে মনোযোগ দেওয়া, এবং পাশাপাশি এনসিডি বা অসংক্রামক রোগ যাতে প্রতিহত করা যায় সেদিকে কিন্তু বিশেষ নজর দেওয়ার কথা বলেছে, তাদের নির্বাচনী ইশতেহারে আছে, এবং সেটা তারা বাজেটেও সেটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাই। সেটা একটা পজিটিভ মুভ। কিন্তু কিছু জায়গায় আমাদের কিছু পকেটে আমাদের কিছু কাজ করার সুযোগ আছে, কারণ আমরা যখন দেখছি যে আপনার এনসিডি কমাতে চাচ্ছি এবং আমি বলছি যে যাতে রোগ না হয় সেই দিকে ব্যবস্থা নিতে চাচ্ছি, এবং শুরুতে আপনি যেটা বলেছেন আপনার ইন্ট্রোডাকশনে যে এই রোগ না হওয়ার জন্য যেই বিষয়গুলো বা রোগের জন্য যেই বিষয়গুলো দায়ী সেটার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি কিনা সেই আলোকে হয়তো আমাদের কিছু জায়গায় এখনও কাজ করার সুযোগ আছে। জানেন আপনি যে বাজেট কিন্তু এখনও পাস হয়নি, প্রস্তাবিত, এখনও সুযোগ আছে। আমার মনে হয় সেই কারেকশনগুলো যদি করা যায় পুরোপুরি অ্যালাইন হবে। আমার মনে এই জায়গাটা এখনও সুযোগ আছে আমার মনে হয়। আমরা বিষয়টা আরেকটু গভীরে যাব আলোচনার প্রেক্ষিতে, যেই কথাগুলো এসেছে বাজেটে তার সাথে আপনি যেটা বললেন যে যেসব জায়গায় মনে হচ্ছে কিছুটা অসামঞ্জস্য আছে সে বিষয়টি। আমরা যদি একটা বিষয় আপনি শুরুতে একটুখানি বলেছেন যে আগের তুলনায় অনেকখানি বেড়েছে বাজেট, সেটি কতখানি যথেষ্ট? আমরা কিন্তু প্রায় বলি যে জিডিপির 1% অথবা 2%, 3%। আমি যদি একটু বিশ্বের অন্য দেশগুলোর সাথে কম্পেয়ার করি যারা স্বাস্থ্যে ভালো করছে অথবা উন্নত দেশগুলো, তার তুলনায় এটি কতখানি বেশি বা কতখানি কম? দুই ধরনের ব্যাখ্যা আছে এখানে। আপনি যুক্তরাষ্ট্রে কিন্তু স্বাস্থ্যের যে ব্যয় হয় তার জিডিপি প্রায় 18% মতো। 18%? হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু জিডিপির 18% হলেও যুক্তরাষ্ট্রের হেলথের যে ইন্ডিকেটর সেটা অনেক দেশের থেকেই খারাপ। জি, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড যারা আছে তাদের কিন্তু এই জিডিপির অনুপাত অত বেশি না, কিন্তু তারা কিন্তু ভালো করছে কম্পারেটিভলি যদি বলি তাদের যে আয় সেই তুলনায়। এবং সেইখানে যদি আপনি দেখেন বাংলাদেশে অবশ্যই তার থেকে অনেক কম আছে। সাউথ এশিয়ার পুরা যে কোনো দেশের তুলনায় কিন্তু আমাদের সবচেয়ে কম, এবং সেটা অনেক কম ছিল। এই বছর যেটা করা হয়েছে জিডিপির 1% একটু উপরে এসেছে, যেটা সাম্প্রতিককালের সবচেয়ে বেশি। তো বরাদ্দের দিক দিয়ে আমাদের খুব বেশি কমপ্লেন করার এই মুহূর্তে সুযোগ নাই, কারণ আমরা বলেছি এবং সরকারের নির্বাচনী ইশতেহারও আছে তারা শতকরা 5% করতে চায় জিডিপির। হ্যাঁ, ক্রমান্বয়ে করতে চান, ক্রমান্বয়ে, কিন্তু সেটা এক রাতে হবে না। আপনি বাজেট দিলেও তো আপনার মানে ব্যয় করার সক্ষমতা আছে কিনা, আদৌ কোনো যে ইনফ্রাস্ট্রাকচার আপনার যেভাবে আছে সেটা কি এটার জন্য প্রস্তুত কিনা, সেই বিষয়গুলো না দেখে সরকার চাইলেই হঠাৎ করে দিতে পারবে না। আবার অন্যান্য সেক্টর থেকে তো এটা নিয়ে আসতে হবে, এমন এই এক্সারসাইজ করার সুযোগ আছে।
তবে একটা পজিটিভ ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি, যেটা ভালো দিক অবশ্যই বলতে হবে। Thank you, Professor Shimul. Professor Jeffrey Dope, welcome to our program. We are talking about the current budget the government has proposed, the newly formed government. And for the first time, I think, we have more than 1% of GDP allocated for health sector. And we are talking about the relationship of percent of GDP in health sector and the quality of health services in different countries. So if from your research, can you enlighten us, what's the relationship actually? Does it always align if we spend more in health sector, does it mean that the quality will be assured for general people in any country? Great question. No, I don't think necessarily more is always more. I think it depends definitely how you spend it. That said, I believe that most countries are probably underspending on health. And what we see typically is that the returns on health spending are very large in terms of engendering much more economic growth and prosperity. So I think as long as those investments are done well, I think they're very good investments. And let me give an example actually that applies to tobacco taxation. And that is the Philippines, where they had a very large tax reform in 2012. And in that reform, which went into effect the following year, January of 2013, they more than doubled the tax rate on cigarettes, and they got rid of what was a tiered system and created a unitary tax on all cigarettes. It would be the same specific tax on all cigarettes. So they shifted it from this complex structure to a very simple, uniform structure. And then they allocated funds from those new revenues, tax revenues, which were very substantial, towards universal health care. And specifically, it was about expanding universal health care coverage, basically more things for more people, especially in the lower income levels. And so, you know, we all face very difficult decisions when we're trying to fund universal healthcare programs. You can't fund every last thing as you might like, but the more that you can fund and the more efficiently and effectively you can use that money, the more that you can keep people healthy. And what we know is that healthy people are very much more economically productive. So you actually get a huge return on your investment. We've seen that if you look at the returns on investment in health, there was a very good study in the Lancet about 10 years ago that looked at the early part of this century, around the 2000 to 2010, and it looked at the returns on health investment, and you could see that probably 30 to 40 or even 50% of the returns on the economic growth was actually from investments in health. So generally speaking, these are good investments for most countries, and I think would most certainly be a good investment for Bangladesh. Great, thank you, Professor Jeffrey. Professor Shimul, যেটা বের হয়ে আসলো কথা থেকে যে আমরা আসলে কত পার্সেন্ট জিডিপির অ্যালোকেট করছি তার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে কোথায় কোথায় আমরা খরচ করতে যাচ্ছি। আপনি টাকা এক জায়গা থেকে এনে দিলেন, ডক্টর জেফরি যেটা বললো যে ফিলিপিন থেকে শুরু করে নানান দেশের বিভিন্ন উদাহরণ আছে, সেটি যদি উনি তামাকের করের উপরে এসছেন, আমরা সেই প্রসঙ্গে আসবো। কিন্তু শুধু এটুক ধরে আমরা একটু আগাই প্রথমে যে আপনি কথা প্রসঙ্গে বলেছেন যে আমরা আসলে বাজেট অ্যালোকেশন এবং সঠিকভাবে সেটা খরচ করা এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা কি আসলে গত কয়েক বছরে যেসব বাজেট হয়েছে দেওয়া হয়েছে সেটা কি আমরা সঠিকভাবে খরচ করতে পেরেছিলাম? না পারলে কোথায় আসলে আমরা আটকে যাই এবং এবার যে আরও বেশি বাড়লো স্বাস্থ্যক্ষেত্রে বাজেট, সেটি আসলে খরচ করার সক্ষমতা আমাদের আছে কিনা? এটা খুব ভালো প্রশ্ন। এটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন, যে আমরা যদি গত কয়েক বছরের বাজেটের যেই ব্যবহার দেখি, ইউটিলাইজেশন, সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য বাজেট অন্য যে কোনো সেক্টরের তুলনায় কম ব্যবহার করতে পারে। আচ্ছা। এবং গত বছর এখনও যেহেতু জুন শেষ হয়নি বলা যাচ্ছে না, বাট আমরা যেটা শুনেছি যে এডিপি যে ডেভেলপমেন্টের যে বাজেটটা থাকে যে অংশটা সে 30%ও খরচ হয়নি। আচ্ছা। আর যেটা রেভিনিউ খাতে পরিচালনা ব্যয় সেটা খরচ হয়েছে 90+। সেটাও নাকি
এই 90+টাও গত কয়েক বছরের তুলনায় বেশি, সেটা ভালো দিক। কিন্তু এডিপিটা হচ্ছে না। এডিপি সাধারণত যেগুলো উন্নয়ন কার্যক্রমের জন্য দেওয়া হয়, আচ্ছা। তার মানে আমাদের এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ রয়েছে, এটা আমাদের ফিক্স করতে হবে। এবং এই বছর যে বাজেটটা বরাদ্দ করা হয়েছে সেটা যথেষ্ট বেশি আমরা জানি, কিন্তু আপনি যদি নতুন নতুন মানে প্রজেক্ট না নেন, নতুন নতুন ইন্টারভেনশন অ্যাড না করেন এখানে পুরো সিস্টেমে, অনেক জায়গায় কিন্তু কাজ করার সুযোগ আছে। এটা আমরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, আপনি নিজেও কাজ করেন, জানেন আমরা অনেক কাজ করি। প্রিভেন্টিভ কেয়ার নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমরা কি অ্যাকশন নিব এটা একটা বিষয়। যেমন একটা কথা বলা হয়েছে প্রচুর কমিউনিটি হেলথ ওয়ার্কার নেওয়া হবে, তো সেখানে একটা খরচ হবে যদি নিতে পারে, কারণ এইটাও কিন্তু একটা প্রসেস। আপনি জুলাইয়ের 1 তারিখে কিন্তু বাজেট আমাদের কাজ শুরু করার কথা, কিন্তু আমরা কি রেডি আছি? জুনে কি আমরা কি রেডি হচ্ছি যে জুলাইয়ের 1 তারিখ থেকে যাতে আমরা কাজটা শুরু করতে পারি? আপনি জুলাইয়ে প্রজেক্ট করেন, এটা ডিপিপি করতে হবে, প্রজেক্টের জিনিসটা তৈরি করতে হবে, দেখা যাবে ওটা করতে 6 মাস চলে যাবে। সেই জায়গাগুলো তো সরকার যদি এখনই খুব দ্রুত গতিতে এই কাজগুলো এগিয়ে নেয় তাহলে করা সম্ভব। তো জেফের এক কথার একটা সূত্র ধরে আমি বলবো যে এই যে স্বাস্থ্য খাতে ব্যয়টা কিন্তু হচ্ছে ব্যয় না, এটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সেটা কারণ বলেছি, সে এটা বলেছে খুব investment গুরুত্বপূর্ণ কথাটা বলেছে। যে এই খরচটা দিয়ে যদি আপনি মানুষকে সুস্থ রাখতে পারেন, সুস্থ মানুষ কিন্তু বেশি প্রোডাক্টিভ, ভালো নিউট্রিশন থাকলে বেশি প্রোডাক্টিভ। এবং কিছু স্টাডি আছে যে বাংলাদেশে গার্মেন্টসের ওয়ার্কাররা ভিয়েতনাম এবং চায়না থেকে লেস প্রোডাক্টিভ। একটা হলো আমাদের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করি না, আর একটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যের অবস্থা সেটা রিলেটিভলি খারাপ। দুইটা মিলে কিন্তু আপনার ওইটা অনেক সময় দেখা যায় না। তো একটা হলো এই খরচটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট। আবার যেটা জেফের কথার সূত্র ধরে বলবো, আপনি এই খরচ ব্যয় কীভাবে করছেন, মানে কীভাবে এই টাকাটা আসছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন যে কথাটা ফিলিপিনে আসছে যে আপনি এই টাকাটা যদি ক্ষতিকর দ্রব্য থেকে জোগাড় করেন তাহলে ওইদিকে কিন্তু আরেকটা বেনিফিট পাওয়া যাচ্ছে, যে মানুষ ক্ষতিকর দ্রব্য নেওয়া থেকে নিরুৎসাহী হচ্ছে, যার ফলে তাদের কিন্তু স্বাস্থ্যের অবস্থা আরেকটু বেটার হচ্ছে। তো এই যদি আপনি কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখেন বাজেটকে, হেলথ বাজেটকে কিন্তু আপনার ওই কর ব্যবস্থা থেকে খুব বেশি আলাদা করা যাবে না। যখনই আপনি আলাদা করে যাবেন তাহলে কিন্তু এই জায়গায় একটা মিস অ্যালাইন, মানে সামঞ্জস্য না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এবং এই বাজেটে কিন্তু এই ঝুঁকিটা রয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সো আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্টে পৌঁছেছি। তাহলে আপনি যেটা বলছেন যে শুধু বাজেট অ্যালোকেশন করা সেটি এনাফ না, কোথায় আমি কর বসাচ্ছি এবং যেসব জায়গায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় সেই জায়গাগুলো আমি বন্ধ করছি কিনা এবং মানুষের স্বাস্থ্য উন্নত করার জন্য নতুন কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা এটি নির্ধারণ করা খুবই জরুরি। সেই প্রসঙ্গে আমরা যদি আসি যে আমাদের যে আলোচ্য বিষয়, যেখানে আমরা তামাকের প্রসঙ্গটা এনেছি, যেহেতু সরকার গুরুত্বপূর্ণ যেই অসুখগুলো আছে তার মধ্যে যেমন হৃদরোগের কথা আমরা বলছি, ফুসফুসের যে বিভিন্ন অসুখ হয়, কিডনির অসুখ হচ্ছে এখন, এবং ক্যান্সারের প্রবণতা অনেক বেড়েছে। এই সবগুলো অসুখের পেছনে যেই ফ্যাক্টরটাকে, যেই উপাদানটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবা হয় সেটি হচ্ছে তামাক। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে তামাকের উপরে যদি আমরা করটা বাড়াতে পারি এবং সেটাকে যদি নিরুৎসাহিত করতে পারি তাহলে আমরা একটা বেনিফিট পাচ্ছি, এবং একই সাথে আমরা হেলথের অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ পজিটিভ দিক আছে সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি। এখন আমাকে একটু বলেন যে বাংলাদেশে এই বাজেটে এই যে ডিরেকশনটার কথা, এটা কিন্তু খুবই কমন একটি বিষয় মনে হচ্ছে যে বোঝা উচিত সবারই, কিন্তু সেটি কি আমাদের এই বাজেটে পরিলক্ষিত হয়েছে? তামাকের উপর করের প্রসঙ্গটি কেমন এখনকার বাজেটে? চমৎকার বলেছেন। আমি যে কথাটা একটু আগে আমিও বলছিলাম যে বাজেটটাকে, হেলথ বাজেটকে আলাদাভাবে দেখলে হবে না, পুরো কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখতে হবে, বিভিন্ন জিনিস একটা সাথে একটা। বাজেটে বরাদ্দ খুবই ভালো কথা, আমরা প্রিভেন্টিভ কেয়ারকে মনোযোগ দিতে, সেটাও ভালো কথা, কিন্তু ওইদিকে আমি তামাকের যে দাম, বিশেষ করে সিগারেটের দাম, এবার কিন্তু যে নিম্ন স্তরের সিগারেট এবং মধ্যম স্তরে, আপনি জানেন 4টা স্তরে ভাগ করা আছে, যেটা জেফ বলেছে এটা এফিশিয়েন্ট না, সেই আলোচনা আমি না গেলাম। এই দুইটা নিম্ন এবং মধ্য স্তরের সিগারেটই কিন্তু বাংলাদেশে 90% ইউজার আপনি, এবং নিম্ন স্তরের সিগারেটের দাম 60 টাকা থেকে 62 টাকা প্রস্তাব করা হয়েছে, কিন্তু মার্কেটের বাস্তবতা হলো আগে থেকেই, বাজেটের আগে থেকেই তারা এটা 60 টাকা করে বিক্রি করছে প্রতি শলাকা। আচ্ছা, সরকার কর পাচ্ছে 6 টাকা 20 পয়সার উপরে। এখন আপনি জানেন বাংলাদেশের বাস্তবতা কিন্তু 6 টাকা 20 পয়সা বিক্রি করা যায় না, আপনি চাইলেও 80 পয়সা কেউ ফেরত দিতে পারবে না, সেটা আসলে কি রাউন্ড করে 60 টাকা বিক্রি করে। এই যে 80 পয়সা, সেখানে কিন্তু সরকার একটা পয়সাও রেভিনিউ পায় না, এবং এটা মনে হতে পারে 80 পয়সা খুব সামান্য নাম্বার, কিন্তু বাংলাদেশে কিন্তু 2023-24 প্রায় 70 বিলিয়ন স্টিক বিক্রি হয়েছে।
এটার অর্থ আপনি যদি ওইটাকে 70 বিলিয়নের সাথে 80 পয়সা মাল্টিপ্লাই করেন, প্রায় 5,500 কোটি টাকার বেশি, 5,500 কোটি টাকা বছরে। তাহলে এখানে কিন্তু সরকার একটা রেভিনিউ আর্ন করতো, এটা একটা দিক। অলরেডি 60 টাকা এটা বিক্রি হচ্ছে শলাকায়। এখানে এই কারেকশনগুলো যদি করতো, সরকার রেভিনিউতে আসতো। আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে 10 টাকা নিচে কোনো শলাকা পাওয়া যাবে না বাংলাদেশে, সেটা মিডিয়াম এবং লোটার, যেটা জেব বলেছে এফিশিয়েন্ট হয়, যেটাকে মার্চ করে যদি 10 টাকা করা যেত, তাহলে কিন্তু সরকার অতিরিক্ত বর্তমানে প্রায় 40,000 কোটি টাকার মতো এখান থেকে সরকার রেভিনিউ পায়, 85,000 পর্যন্ত পেতে পারত, প্রায় দ্বিগুণ। এবং সে টাকাটা জেব যেটা বলেছে, যেটা আমরা অনেকদিন ক্ষণ ধরে আলোচনা করেছি, টাকাটা কোথা থেকে আসছে সেটা যেমন ইম্পর্টেন্ট, আবার কোথায় ব্যয় করছে সেটাও ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই ইউনিভার্সাল হেলথ কাভারেজের একটা বড় পদক্ষেপ নিতে পারতাম। তো এই কন্ট্রাডিকশনটা বা এই অসামঞ্জস্যতা একটু রয়ে গেছে। এবং আপনি দেখেছেন নিকোটিন পাওয়াচ্ছে অ্যালাউ করা হচ্ছে, পাশাপাশি বিড়ি এবং অন্যান্য যে স্মোকলেস টোবাকো আমরা যে বলি, ধোঁয়াবিহীন তামাক, সেগুলোর উপরে কিন্তু কোনো কর একদমই বাড়ানো হয়নি। সেই জায়গাগুলো কাজ করলে, কারণ মানুষ যেটা সমস্যা হবে, এতে মানুষ উৎসাহিত হবে বেশি বেশি, এবং সেই অনুরোগগুলো বেশি হবে, যার ফলে স্বাস্থ্য ব্যয় কিন্তু বাড়বে, সরকারের বার্ডেন বাড়বে সেটাই ইভেনচুয়ালি। সো এই জায়গাগুলো ফিক্স করার, যেহেতু বাজেট এখনো পাস হয় না, সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে খুব গ্রামে বলি যে গাছের উপরে পানি দিয়ে আপনি যদি তলাটা কাটেন তাহলে কিন্তু লাভ নেই খুব একটা, তাই না? তাহলে আমরা স্বাস্থ্যের যে মূল ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো আছে, সেগুলো যদি আমরা প্রতিরোধের ব্যবস্থা না নেই, না থামাই, উপরে আমরা যতই যত্ন নেই, সেটি কিন্তু স্থায়ী হবে না। সুতরাং এটি আশা করছি যে এই বিষয়টি সরকার খুব গুরুত্ব দিয়ে বুঝবে। প্রফেসর জেফরি, উই আর টকিং অ্যাবাউট দ্য impact of tobacco taxations and how the tobacco taxations are considered in current budget in Bangladesh. And obviously Professor Shimul is proposing that the taxation can increase in Bangladesh, and that will probably deter more people to use tobacco related products. So from international research or from our own research, can we enlighten us about the impact of taxation on tobacco related products on their consumptions? Really, do people consume less if the product price is increased? Yes, I can tell you unequivocally that people consume less. People are simply responsive to price. When prices go up, demand goes down. It's not an elastic good, it's an inelastic good, which means the demand goes down proportionally a little bit less than the increase, but there's still a very substantial decrease in the demand. And I can give you some examples from the region. In fact, Pakistan, for example, had a very large set of increases in late 2022, 2023. The tax more than doubled. And we saw a substantial decrease. I think it was about 20% decrease in consumption. And that means really three different things. Some people are cutting down, some people are quitting, and probably most importantly, it means young people are not starting. And that's really important because we know that young people are extremely vulnerable to tobacco marketing, for example. And if we can raise prices, we find that it is actually probably the most effective tool we have at keeping young people from starting to use nicotine products. So it really works. It really works very, very well. And it has very huge long-term implications. And when you think about a country like Bangladesh, where we have many millions of tobacco users, when you implement a substantial tax increase, you are literally going to save hundreds of thousands of lives. Thank you so much, Professor Jeffrey. We'll come back to you again about the diversification of tobacco-related products. But before that, Professor Shimul, যেটা Professor Jeffrey যেটা বললেন, যে আসলেই যদি দাম বাড়ানো হয়, তাহলে অভিজ্ঞতা বলছে পৃথিবীর বিভিন্ন দেশে এটা চেষ্টা করা হয়েছে এবং সেখানে আসলে কনজাম্পশন কমেছে। এবং বিশেষ করে তিনি বলেছেন যে তরুণ যারা আছে, যারা ওই বয়সে পৌঁছাচ্ছে সিগারেট কেনার বয়সে, তারাও নিরুৎসাহিত হয়। এই বিষয়টি বাংলাদেশে আপনাদের বিশেষ কোনো গবেষণা আছে কিনা, এবং সেখান থেকে আপনাদের কোনো হিসেব আছে কিনা যে যদি আমরা ট্যাক্স বাড়াই টোবাকোর উপরে বা তামাকজাত পণ্যের উপরে, তাহলে আমরা যেটুক ইনকাম করব, আবার সেক্ষেত্রে বিজনেসের, ওইটাও তো একটা বিজনেস সেক্টর, সেখানেও আবার কিছু ক্ষতির আশঙ্কা আছে। কিছু মানুষ নিশ্চয়ই চায় তার বিজনেসটা চলুক, তামাক রিলেটেড বিজনেস যেটা। এই যে লাভ ক্ষতির যে প্রসঙ্গটা, সেটির ব্যাপারে আপনাদের বিশেষ কোনো রিসার্চ আছে কিনা? আমাদের এই বিষয়ে দুটো গবেষণা আছে। একটা হলো যে
দাম বাড়লে কীরকম এফেক্ট হবে সেটা নিয়ে একটা গবেষণা আছে। সেখানে আমার যদি মনে থাকে 25% আমরা পেয়েছি, মানে যদি 100% দাম বাড়ানো হয় তাহলে 25% মধ্যে কনজাম্পশন কমবে। আচ্ছা। এটা বাংলাদেশের ডেটা দিয়ে আমরা করেছি, সেটা একটা আছে, প্রিভ্যালেন্স কমবে। এবং তরুণদের জন্য আমাদের আলাদা করে না, কিন্তু বাংলাদেশে আরেকটা স্টাডিতে পেয়েছে এই যে দাম বাড়লে যে পরিমাণ কমে সেটা তরুণদের মধ্যে বেশি। আচ্ছা। তরুণরা কম শুরু করে, কারণ এখানে একটা পকেট মানির বিষয় আছে। তরুণ মানে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষিত তরুণ না, আমাদের কিন্তু গ্রামে ছেলে মেয়ে যারা আছে তাদের কথা বলতে পারে, তাদের কাছে কিন্তু 8 টাকা 10 টাকা ম্যাটার করে। সো ইনিশিয়েশনটা একটা কম হয়। এবং আরেকটা জিনিস অনেক সময় আমরা খেয়াল করি না, আপনি যখন কোনো কিছুর উপরে কর বেশি দিবেন আপনি কিন্তু সমাজকে বলছেন যে এটা একটা খারাপ জিনিস। জি জি, এটা একটা বার্তা দিচ্ছে, বার্তা দিচ্ছে, এটা কিন্তু বার্তা দেওয়া। আমরা এই জায়গাটা কিন্তু সিরিয়াস হচ্ছি না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দেই, যে একটা সিগারেট একটা পার্টিকুলার ব্র্যান্ড, আমি যেহেতু অন্য বিষয় আছে ব্র্যান্ডের নাম বলছি না, যেটা বাংলাদেশে 15 টাকা, সেই সিগারেটটা একই কোম্পানির তৈরি কিন্তু শ্রীলঙ্কায় 60 টাকা, 60 টাকা, বাংলাদেশি টাকা 4 গুণ। ওখানে কিন্তু উৎসাহিত, আপনি যদি এখন শ্রীলঙ্কা যান প্রিভ্যালেন্স কিন্তু কমে গেছে অনেক। তার মানে কীভাবে কমে, যারা এডিক্টেড তারা অনেক কমায় না, যে 15 টাকা খেতো সে হয়তো 14 টাকাটা, যে জ্যাব যেটা বলেছে একদম ছেড়ে দিবে এটা হবে না, কিন্তু তরুণরা শুরু করবে না। এবং এক সময় কিন্তু আপনি আস্তে আস্তে প্রিভ্যালেন্সটা কমাতে পারবেন না। ওই জায়গাটাই কিন্তু আমাদের মূল বক্তব্য। এবং যেটা হয়েছে, জ্যাফর যেটা কারেক্টলি বলেছে যে কমবে, কিন্তু আপনি যদি 1 টাকা বাড়ান 2 টাকা বাড়ান তাহলে কিন্তু খুব একটা কমবে, অনেক বড় আকারে বাড়াতে হবে, সিগনিফিকেন্টলি বাড়াতে হবে, তাহলে এটার এফেক্টটা অবশ্যই দেখা যাবে। এবং পাকিস্তানের এক্সাম্পল দেওয়া হয়েছে, ফিলিপিনে যে কথাটা বলেছে প্রায় ডাবল করা হয়েছিল, তাদের কিন্তু প্রায় 30% কমে গেছিল কনজাম্পশন কয়েক 2-3 বছরের মধ্যে। তা আপনি 1 টাকা 2 টাকা না বাড়ে যদি একটু সাবস্টেন্সিয়ালি বাড়ান তাহলে এফেক্টটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, সেটি বাংলাদেশে কিন্তু আমরা কখনোই বোধহয় ওরকম বাড়তি দেখি নাই। হ্যাঁ, এটা 2024-এ মাঝখানে জানুয়ারিতে একবার মোটামুটি একটু ভালো বেড়েছে গত সাম্প্রতিক সময়ে। আরেকটা যেটা বলছেন যে রাউন্ডিং এর গেমটা, এইটা কিন্তু মাঝখানে ছিল না, আবার ফিরে আনা হলো এই বছর। এটা খুবই দুঃখজনক। এটা কিন্তু মানে বলা যায় যে উৎসাহিত করার একটা নীরব মেকানিজম। এটা আমরা সরকারের সাথে কথা বলছি, সরকারের উচ্চ মহলেও চেষ্টা করেছি জিনিসটা বোঝানো, দেখা যাক কাজ হয় কিনা। তারাও বুঝেছেন, কিন্তু দেখা যাক সেটাকে বাস্তবায়ন করে কিনা। এটা নিশ্চয়ই কেউ না কেউ আসলে কাজগুলো করছে, বুঝতে হবে যে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ থাকে। সেটা তো থাকে। এবং আপনি জানেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কিন্তু সরকারের একজন আমলা বোর্ড অফ ডিরেক্টরে থাকে। আচ্ছা, এটা পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা অনেকদিন ধরে বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে চেঞ্জ করা হচ্ছে না। ওকে, আমরা আশা করি যে যেই আলোচনাগুলো হচ্ছে আমরা করছি তার কিছু না কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমরা এখানে পাবো। প্রফেসর জেফরি, I also wanted to talk about the diversification of tobacco-related products. So at one point, we were mostly concerned about cigarettes, smoking, and other stuff. But now we can see the nicotine pouch are there, and there are also different type of other products which are getting more popular among young people. So do you have any suggestions so that we can also prevent the availability of these diversified tobacco products, and what the government can do to prevent this kind of diversification so that our young people especially are immune from the initiation of tobacco-related products? Well, there are probably several different possibilities here in terms of strategies one can use. And I can draw again from experiences in the region. We have several countries that are outright banning many of these products. I will say, in my own experience and my observations in the region, in most of those places, if not all of them, where they're banning them, they're frankly not doing a very good job. And what we see is that there are illegal products widely available. So that suggests to me that a better strategy is to actually regulate them, and to regulate them effectively. And that takes effort. And it involves things like licensing retailers, licensing importers, wholesalers, basically everyone in the supply chain, so you know where all of these products are coming from. And I believe most importantly, you need to also tax these goods, because you need to make sure that they are very expensive, quite frankly, for young people. And when these products are not affordable and not accessible to young people,
we just won't see that the amount of initiation that unfortunately we're seeing in a lot of countries where these products are widely available, easily accessible, and very cheap. So I think we have a lot of policies at our disposal. I just don't see governments really making a good enough effort at this point to actually implement them. So I'm hopeful. I know some governments have worked harder at trying to get policies in place, and in those places we do see far less youth initiation and youth use. So there are some examples globally of countries that are doing this well, or at least better. থ্যাংক ইউ প্রফেসর জেফরি। ডক্টর শিমুল, আমরা যেটা আসলে জিজ্ঞেস করছিলাম যে সিগারেটই কেবল আসলে এখন একমাত্র বিষয়। একটা সময় ছিল আমরা গ্রামে দেখেছি মানুষ পানের সাথে তামাক পাতা খাচ্ছে, গুল খাচ্ছে, কিন্তু এখন আরও অনেক ফ্যাশনেবল নানান প্রোডাক্ট কিন্তু নানান মোড়কে এসছে। এবং সেই প্রসঙ্গে এই প্রফেসর জেফরি যেটা বললেন যে শুরু থেকেই এগুলোকে ট্যাক্সেশনের অধীনে আনা এবং একটা রেগুলেশনের অধীনে আনা। বাংলাদেশে কি এরকম কোনো নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছেন? এবং আমি এর সাথে একটু যোগ করে দিতে চাই, এখন কিন্তু ইয়াংদের ভেতরে সিগারেটের সাথে সাথে ভেপিং যেটা, এটারও একটা বড় প্রবণতা তৈরি হয়েছে। এগুলোর কোনো সামগ্রিক ব্যবস্থাপনা হচ্ছে কিনা আমাদের এখানে? একটা সমস্যা আমাদের আছে, এই নিয়ে আমাদের যথেষ্ট তথ্য নেই। আমাদের সর্বশেষ তামাক নিয়ে যে সার্ভেটা হয়, গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে এবং ইয়ুথ টোবাকো সার্ভে, 2017 পরে কিন্তু আমাদের হয়নি, যার ফলে আমাদের 8 বছরের পুরনো ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু আমরা অ্যানেকডোটাল এভিডেন্স, ছোটো ছোটো যে স্টাডিগুলো হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি এগুলোর প্রেভেলেন্স বিশেষ করে শিক্ষিত বা তরুণদের মধ্যে, হাই ইনকাম তরুণদের মধ্যে এটা বাড়ছে। তো এই জায়গাগুলো এখন আমাদের যেটা জেফ বলেছে, ট্যাক্সেশন কিন্তু একটা টুল। আমার ট্যাক্সেশন নিয়ে একটু এখানে বলবো যে ঠিক আপত্তি না, একটু কেয়ারফুল হতে হবে। আমি ট্যাক্সেশন দেওয়াটা মানে কিন্তু এটা বৈধ হয়ে যাওয়া, সে একটা সমস্যা থাকে। তারও আগে আমাদের দেখতে হবে যে অন্য মেকানিজম, যেটা সে বলেছে যে আমাদের পুরা সেট আপটা, ম্যানেজমেন্টটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা, সেই জায়গাটা যদি আপনি ফিক্স করতে পারেন তাহলে কিন্তু কিছুটা কন্ট্রোল করা যায়। এবং ট্যাক্সেশন কিন্তু ওই যে বিড়ির মতো, সিগারেটের মতো 1 টাকা 2 টাকা দিলে কিন্তু কাজ হবে না। এটা এমন হতে হবে, ধরেন আপনি যদি এটাতে ট্যাক্স থাকে 300%, গাড়িতে দিচ্ছেন 300%, তা আপনি এখানে দিবেন 5000% দেন, 1000% দেন ফর এক্সাম্পল, তখনই তো এটার দাম যদি 1000 টাকা হয়, এটা 10,000 টাকা হয়ে যাবে, অনেকে এফোর্ড করতে পারবে। তো ওইটা যদি হয় তাহলে হয়তো কন্ট্রোল হবে, একটা মেকানিজম। আরও অনেক মেকানিজম কিন্তু আছে। তো সেগুলো যদি কম্প্রিহেন্সিভলি না করতে পারি, শুধু মালদ্বীপের একটা এক্সাম্পল দেব। মালদ্বীপে 2009-এ অ্যাডলসেন্টদের মধ্যে, মানে এই যে কী বলবো, উঠতি বয়সী তরুণদের মধ্যে, যেখানে প্রেভেলেন্স 10-12% ছিল, মাত্র 7-8 বছরে কিন্তু 44% হয়ে গেছে। এটা কিন্তু খুব কেয়ারফুল হতে হবে, কারণ এটা গ্লোবাল ট্রেন্ড। এবং বিশেষ করে এই উঠতি বয়সী ছেলে মেয়েদের কিন্তু খুবই এটা দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তো আমরা এই জায়গাগুলো যদি একটু খুব সিরিয়াসলি নেই, আমাদের কাছে যথেষ্ট তথ্য নাই, আমার মনে হয় অন্য দেশকে আমাদের ফলো না করে আমাদের দেশের বাস্তবতায় কোনটা ভালো পলিসি, এই নিয়ে একটু চিন্তা করার বিষয় আছে। আমরা ডাইরেক্টলি বলতে চাচ্ছি না এইটাই ভালো পদক্ষেপ হবে। Okay, thank you, Professor Shimul. Professor Jeffrey, we are almost at the end of the program. The last question to you will be your suggestion to our current government or the regulators who are working in this area. You have been working with different governments, you have seen activities in different countries. So based on your experience, if we really want to be positive and we really want to have an impact in our country regarding tobacco consumptions and protecting our young people and generally all our people in our country, what should be the direction the government should follow? Well, I'm going to betray my own bias here, but it's very clear to me that the taxes in Bangladesh remain too low and prices are very low. I think tobacco products are very affordable, cigarettes and other products, really across the board, everything's very affordable. I would also say that unfortunately, the structure of taxes in Bangladesh is highly complex, and as a result, it actually creates opportunities for very inexpensive products to continue to be on the market. And that means that people are always going to be able to find cheaper products. And this is really problematic because they will substitute when prices may go up for the more expensive products, they'll substitute down to these less
expensive products. So what we want to do is we want to have a tax policy that pushes the prices of all of these products up. And I think that would really, really help. At the same time, it's a suite of tobacco control interventions. We need, I think, ultimately plain packaging and very large warning labels. I think we need to enforce smoke-free places. And I think we need to provide cessation services for the existing tobacco users. All of these things together actually have a multiplier effect. You'll see that actually you get more by combining them all together. And I think we can really, really tackle, some of the very large challenges we have with tobacco use and the devastation that I believe it has on society, and particularly those most vulnerable in lower socioeconomic groups. থ্যাংক ইউ সো মাচ প্রফেসর জেফরি। প্রফেসর শিমুল, যেই কথাটি আসলে আমাদের ট্যাক্সের যে স্ট্রাকচার সেটি কমপ্লেক্স, এবং এখানে যদি আমরা ভালো একটি রিফর্ম না আনি তাহলে আসলে এখান থেকে বের হওয়াটা খুব মুশকিল, এবং একই সাথে আরও বেশ কিছু পরামর্শ দিল যে আমরা আরও কী ব্যবস্থা নিতে পারি। একেবারেই শেষ প্রশ্ন যদি আপনার কাছেও থাকে, যে আমরা যদি জনস্বাস্থ্যকে আসলে সত্যিকার অর্থে সুরক্ষিত করতে চাই, তাহলে যেসব অসামঞ্জস্য আছে, যেসব জায়গায় লুফল আছে, সেগুলো আসলে আন্তরিকতার সাথে সমাধান করা জরুরি। আপনার সরকারের প্রতি কী আহ্বান থাকবে? একটা হলো যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ ফেসবুক পোস্টে, অফিসিয়াল ফেসবুক পোস্টে কিন্তু দিয়েছেন যে তামাক থেকে প্রায় 87,000 কোটি টাকা খরচ হয় তামাকের কারণে। এটা আমাদের একটা স্টাডি, আমরা খুবই আনন্দিত যেটা শেয়ার করেছেন। তার মানে সরকারের কিন্তু অঙ্গীকার বারবার দ্ব্যর্থহীনভাবে বলছেন, ইশতেহারে আছে, সরকারের বাজেটে বলেছেন, এবং সরকার অফিসিয়ালি জিনিসগুলো বলছেন। কিন্তু এই নিচের লেভেলে বিশেষ করে যখন এই যে ট্যাক্সটা ধার্য করা হয়, সেটা কি ঠিকমতো রিফ্লেক্ট হচ্ছে কিনা, আমার মনে হয় এই জায়গাটা যদি মনোযোগ দেয় সরকার, একটু আন্তরিক হয়, এখনও কাজ করার সুযোগ আছে। আমি আশাবাদ দিয়ে শেষ করতে চাই, আমি মনে করি যে সরকার এদিকে মনোযোগ দেবে এবং আমরা একটা বেটার হেলথ পলিসি বা হেলথ সিস্টেমের দিকে যাব আর কি। জি, অনেক ধন্যবাদ প্রফেসর শাফিউর নাহিন শিমুল। আপনাদের গবেষণা এবং যেসব পলিসি নিয়ে কাজ করছেন সেটি আশা করি সরকার মনোযোগ দেবে। প্রফেসর জেফরি, thank you so much for giving us time. It's midnight at your end, but thank you for your contribution. Thank you so much for having me again. Thank you. দর্শক, আমরা শেষ করছি সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম সরকার জনস্বাস্থ্য সুরক্ষার জন্য যেসব উদ্যোগ নিয়েছে বা তাদের নির্বাচনী ইশতেহারে যেই কথাগুলো ছিল, সেটি যদি তারা বাস্তবায়ন করতে চান, তাহলে তাদের যেসব জায়গায় কাজ করতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ, এবং সেটি কিভাবে করা সম্ভব তার একটি ভালো আলোচনা আজকে আমরা দুজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম। আশা করি সরকার এই বিষয়ে মনোযোগ দেবে এবং সঠিকভাবে আমাদের দেশের যে সম্পদ আছে তার ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।